প্রথমে আমরা কম্পিউটার চালু করার পরে এই যে ইন্টারফেস, এটাকে আমরা কি বলি? ডেস্কটপ, ঠিক না? আচ্ছা, এরপরে এই যে স্টার্ট বাটনে ক্লিক করলাম, স্টার্ট বাটনে ক্লিক, এখানে আপনি এসে কি করবেন? এক্সেল লিখলাম, EX, ই লেখার সাথে সাথে এই যে দেখেন উপরে এক্সেল চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, আমারটা এরকম আসছে, অনেকেরটা কি আসবে এক্সেল 2010 লেখা আসবে, অনেকেরটা এক্সেল 2007 লেখা আসে। কারণ যে ধরনের সফটওয়্যার তার কম্পিউটারে কি আছে, ইনস্টল করা আছে, সেই হিসেবে আসে। হ্যাঁ, আমারটা এক্সেল 2021, মানে মাইক্রোসফট অফিস 2021 ইনস্টল করা। বেশিরভাগ কম্পিউটারেই মাইক্রোসফট 2021 ইনস্টল করা। যাই হোক, আমি এটা ওপেন করি, এটার উপরে ক্লিক করলাম, ওপেন হচ্ছে। এই যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আমরা সব জায়গায় কি করব? ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, হ্যাঁ, ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক, এটা নিলাম। এটার ক্ষেত্রেও পরিচয় যদি দিতে যাই, তাহলে ওই ওয়ার্ডের যেরকম পরিচয় দিয়েছিলাম, এটার ক্ষেত্রে হুবহু সেভ। যে এই যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটা হলো কি বলেন তো একজন? মেনু বার, পুরোটা কি? এগুলো ক্লাসে বলা হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই ক্লাসে বলা হয়েছে। এগুলো আপনাদের জানা থাকার দরকার। আপনাকে কেউ একজন বললো যে মেনু বারের ওই ট্যাবে যাও, তখন যদি আপনি না বুঝেন যে মেনু বার কোনটা, ট্যাব কোনটা, তখন তো মুশকিল, ঠিক আছে না? আচ্ছা, এই যে এই শুরু থেকে নিয়ে এই শেষ পর্যন্ত হলো কি মেনু বার। আচ্ছা, এই মেনু বারের আন্ডারে এই যে বুক 1 লেখা, বুক 1 এক্সেল, এটাকে বলে হলো টাইটেল বার। এটাকে বলে কি? টাইটেল বার। অর্থাৎ আপনি যে নামে ফাইলটা সেভ করেন, আমরা তো ফাইল সেভ করে একটা নাম দিয়ে ফাইল সেভ করি, ঠিক না? ঠিক আছে না? যেই নামে আপনি ফাইলটা সেভ করেন, সেই নামটা এখানে কি হয়? শো হয়, শো করে। আচ্ছা, এই মেনু বারের আন্ডারে এটা হলো কি তাহলে টাইটেল বার। আর এই যে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, ফর্মুলা, এগুলো কি বলেন তো? ট্যাব। এগুলো কি? ট্যাব। আচ্ছা, প্রথম দিনের ক্লাস হয়তো আপনারা ওইভাবে খেয়াল করেন নাই, যার কারণে আজকে বলতে পারছেন না। এগুলো হলো ট্যাব। আচ্ছা, এই প্রত্যেকটা ট্যাবের আন্ডারে কি থাকে? কিছু উইন্ডো থাকে, ঠিক আছে না? এই যে হোম ট্যাবের আন্ডারে যেমন ক্লিপবোর্ড উইন্ডো আছে, ফন্ট উইন্ডো, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, তাহলে এগুলো এক একটা উইন্ডো। এগুলো কি? উইন্ডো। আচ্ছা, এবার দেখেন আমাদের ওয়ার্ডটাও আমি চালু করি। দেখেন ওয়ার্ড আর এক্সেল এর মধ্যে কিছু পার্থক্য আছে, ঠিক আছে না? ওয়ার্ডের মধ্যে কি এই যে ওয়ার্ক স্পেস, যেটা আমাদের যেখানে আমরা কাজ করি, এই পুরোটা হলো কি একেবারে ব্ল্যাঙ্ক, সাদা একটা পেজ, ঠিক না? আর এক্সেল এর মধ্যে এই যে ওয়ার্ক স্পেস, যেটা আমরা যেখানে কাজ করব, সেখানে হলো কি খোপ খোপ, ঘর ঘর। আচ্ছা, এরপরে এইখানে মেনু বারের নিচে ডাইরেক্ট এসেই কি শুরু হয়ে গেছে? ওয়ার্ক স্পেস শুরু হয়ে গেছে, ঠিক আছে? আর এইখানে মেনু বারের নিচে এই যে দেখেন এইখানে একটা বক্স আছে, বক্স আছে না? এইখানে আরেকটা বক্স আছে। তাহলে এই কিছু জিনিস হলো এক্সেল এর পার্থক্য। এখন এই যে বক্সটা, এই বক্সটাকে বলে হলো ফর্মুলা বার। এই বক্সকে কি বলে? ফর্মুলা বার। অর্থাৎ আমরা যখন কোনো কিছু লিখবো, কোনো ফর্মুলা লিখবো অথবা যাই লিখবো, সেটা এখানে শো হবে। হ্যাঁ, আচ্ছা, আর এই যে এইটা যেটা যেটা আমরা দেখতেছি, এটাকে বলে হলো কি নেম বক্স। এটাকে বলে কি নেম বক্স। তাহলে এই যে F9 লেখা দেখা যাচ্ছে, এটা হলো নেম বক্স। আর এই যে পাশে যে বক্সটা আছে, বড় একটা বক্স, এটাকে বলে কি ফর্মুলা বার। এটাকে বলে কি ফর্মুলা বার। এবার আসেন এই যে লম্বা লম্বি আমরা যে এইগুলো দেখতেছি, এগুলোকে কি বলে? কলাম। এগুলোকে কি বলে? কলাম। আর এই যে আড়াআড়ি যেগুলো আছে, এগুলোকে কি বলে? রো। রো। তাহলে এই রো এবং কলামের আন্ডারে এই যে একটা, এটা একটা ঘর না? এটাকে আমরা কি বলি? সেল। এটাকে কি বলি? সেল। এবার আসেন আমার এই যে নেম বক্সে দেখেন কি লেখা উঠছে? M9। M9, তা এর মানে কি? M9 এর মানে কি? M9 এর মানে হলো M কলামের 9 নম্বর রোতে আমার
কার্সার বর্তমানে আছে, অর্থাৎ আমি এম কলামের 9 নাম্বার রোটা কি করছি, সিলেক্ট করে রাখছি। ঠিক আছে, আচ্ছা এই যে এখানে সিলেক্ট করি, দেখেন এখানে পরিবর্তন হয়ে গেছে, মানে কি ই কলামের 14 নাম্বার রো কে আমি কি করছি, সিলেক্ট করছি। ঠিক আছে, সবাই বুঝছেন? নেম বক্সের কাজ কি? নেম বক্স কি করে, আমি কোন সেলে বর্তমান আমার উপস্থিতি কোন সেলে এটা আমাকে দেখায়। আমার উপস্থিতি কোন সেলে, আমি কোন সেলে বর্তমান অবস্থান করতেছি, এটা আমি বুঝি কোন ভাবে, এই নেম বক্সের মাধ্যমে। ঠিক আছে, আর সেলে এসে যখন আমি কোনো কিছু টাইপ করবো, এই যে যা কিছু টাইপ করি সেটা কোথায় দেখা যায়, ফর্মুলা বারে। উপরে বলতে ফর্মুলা বার, কোন বারে, ফর্মুলা বারে। ঠিক আছে, এবার এই ফর্মুলা সেলের মধ্যে মনে করেন আপনি এই সেলে কোনো কিছু লেখছেন, এই যে এই সেলে আমি একটা জিনিস লিখছি, আবার এই সেলে এসে কোনো কিছু পরিবর্তন করা শুরু করতে চাইলে, মনে করেন এই সেলে এখন আমার পরিবর্তন করা লাগবে, তখন এই যে এই সেলে এসে আমি কার্সার রাখলাম, কার্সার রেখেই যদি আমি টাইপ করা শুরু করি, তাহলে আগের যে লেখাগুলো আছে সেগুলো কি হবে, মুছে যাবে। সেগুলো কি হবে, মুছে যাবে, সেগুলো থাকবে না। তাহলে যদি আপনি আগের লেখা কারেকশন করতে চান, তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে করতে হবে হলো এই যে এই লেখার মধ্যে ডাবল ক্লিক করব, এই যে ডাবল ক্লিক করার পরে এই যে কার্সার ফালাচ্ছে দেখা যায়। এবার আপনি কি করেন, লেখেন, তখন সেগুলো আর কি হবে না, মুছবে না। আর যদি আমি কি করি, এই যে এখানে এসেই লেখা শুরু করি, তাহলে আগের লেখাগুলো কি হবে, মুছে যাবে। বুঝে আসছে সবার? আচ্ছা, এতটুকু হলো লেখা পর্যন্ত গেল। এখন মনে করেন আপনার এই সেলটাকে কি করার দরকার, বড় করার দরকার, এই সেলটাকে এই যে আমি বড় করলাম, অথবা এই সেলটাকে কি করার দরকার, মানে কলামটাকে বড় করার দরকার, এই যে বড় করলাম। বড় করি কিভাবে, এই যে কলামের উপরে দেখেন, এই যে কলামের উপরে এ লেখা, বি লেখা, এর মাঝখানে একটু মানে কি আছে, কলামের একটা টান আছে না? এইখানে যে কার্সার রাখলে কার্সারটা কি হয়ে যাচ্ছে, কালো একটা প্লাস আইকনের মতো আসছে, দুই দিকে তীর। এইটা আসার পরে প্লাস মাউস থেকে লেফট বাটন ক্লিক করে ধরে রেখে আপনি যেদিকে আপনার বড় করার দরকার হলে আপনি ডান দিকে টান দেবেন, ছোট করার দরকার হলে বাম দিকে টান দেবেন। এইভাবে কি করা যায়, বড় ছোট করা যায়। এইভাবে কি করা যায়, বড় ছোট করা যায়। রোর ক্ষেত্রেও একই কথা, যে এই যে 1 2 3 4 5 6 লেখা, এর মাঝখানে দেখেন রোর একটা দাগ আছে না? এই দাগটাকে আমরা কি করব, এই দাগের উপর যে কার্সার রাখার পরে আমাদের কি হবে, প্লাস একটা আইকন আসবে। প্লাস আইকন আসার পরে আপনি নিচের দিকে টান দেন, বড় হচ্ছে, উপরের দিকে টান দেন, কি হচ্ছে, ছোট হচ্ছে। এটা গেল ম্যানুয়াল, একটা ইন্ডিভিজুয়াল একটাকে করার জন্য। আমি যদি চাই যে সবগুলোর সেল, যতগুলো আমার সেল আছে সবগুলো সেল একই সাইজের হবে, কি সাইজের হবে, সবগুলো সেল একই সাইজের হবে, তখন আমি কি করব, যদি সবগুলো সেলকে আমি একই সাইজের করতে চাই, তখন এই যে দেখেন কলাম, এই এ কলামের পাশে একেবারে মানে শুরুর যে কলাম, এই কলামের পাশে এই যে একটা ফাঁকা চিহ্ন আছে না, কলামের পাশে আর রোর উপরে এই যে দেখেন একটা ফাঁকা একটা জায়গা আছে, দেখা যায়, এই যে ফাঁকা একটা জায়গা আছে না, দেখছেন সবাই? এইখানে ক্লিক করলে কি হবে আমাদের, এইখানে ক্লিক করলে আমাদের ওয়াল সিলেক্ট হবে, একেবারে যত কলাম আছে। এইভাবে কতগুলো কলাম আছে, এর কোনো মানে এর একটা শেষ, যদি আমি একেবারে কলামগুলো শেষ পর্যন্ত যেতে চাই, যে একবারে শেষে কত পর্যন্ত কলাম আছে, তাহলে আমি কি করব, কন্ট্রোল চেপে ধরে রেখে মাউস এই কিবোর্ডের অ্যারো আছে না, অ্যারো বাটন, রাইট অ্যারো কি চাপবো, রাইট অ্যারো, এই যে সে একবারে শেষে চলে আসলাম, এরপরে আর কোনো কি নাই, দেখেন রাইট অ্যারো চাপলে একবারে শেষে চলে আসছি, তারপরে এই পাশে আর কলাম নাই। আর যদি আমি চাই আবার শুরুতে যেতে চাইলে কি করব, কন্ট্রোল চেপে ধরে লেফট অ্যারো কি চাপবো, এই যে লেফট অ্যারো চাপলাম, একবারে শুরুতে চলে আসলাম। এইভাবে একেবারে শেষে যদি মানে রোর একেবারে শেষে যেতে চাই, তাহলে আমি কি করব, কন্ট্রোল চেপে ধরে রেখে ডাউন অ্যারো কি চাপবো, এই যে দেখেন ডাউন অ্যারো কি, কতগুলো রো আছে দেখেন তো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, 10,48,576টা, কতগুলো রো আছে, 10,48,576। যাই হোক, এবার উপরে যাব কিভাবে বলেন তো, তাহলে একজন কন্ট্রোল চেপে ধরে রেখে আপ অ্যারো কি, কন্ট্রোল চেপে ধরে রেখে আপ অ্যারো, এই যে আপ অ্যারো দিলাম, উপরে চলে আসলাম। এখন আসেন, আমি এই যে এইখান থেকে সবকটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে
আমি চাই সব কটাকে এই যে যে সবগুলো সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এখন আমি যদি যে কলামের হাইট মানে বাড়াই, পরিধি বাড়াই, দেখেন প্রত্যেকটা কলাম একবারে কি হয়েছে, সে সেম সাইজের হয়েছে। প্রত্যেকটা মানে প্রত্যেকটা সেল কি হয়েছে, সেল সাইজ হয়েছে আড়াআড়ির দিক থেকে, ঠিক না, ঠিক আছে না? এবার আমি চাচ্ছি যে রোর পরিধি বাড়াইতে, তাহলে এই যে সিলেক্ট করলাম, রো কে কি করি একটু টান দেই, এই দেখেন প্রত্যেকটা রো প্রত্যেকটা সেল এখন সেম সাইজের না, প্রত্যেক প্রত্যেক হাইট এবং উইথ দুই দিকেই কি সেম সাইজের, কোন দিকেই কম বেশি নাই। আচ্ছা, এইভাবে আমরা কি করতে পারি, প্রত্যেকটা সেলকে একই সাইজের করতে পারি, প্রত্যেকটা সেলকে কি করতে পারি, একই সাইজের করতে পারি। এবার আপনি চাচ্ছেন যে এই কয়টা আপনার মনে করেন এই কয়টা সেল আপনার লাগবে, তাহলে এই কয়টা সেলকে আপনি কি করলাম, এই যে এইভাবে সিলেক্ট করলাম, মাউসের কি করে মাউস লেফট বাটন ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করে, হ্যাঁ আমি এই কয়টাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই কয়টাকে আপনি কি করতে চাচ্ছেন, বর্ডার দিতে চাচ্ছেন, কি করতে চান, বর্ডার দিতে চান। আমি অল্প কয়েকটা করে দেখাই বোঝার সুবিধার্থে। এই যে এই কয়টাকে সিলেক্ট করলাম, এই যে দেখেন কপি করা পেস্ট করা এগুলো আপনারা পারেন না, এই কারণে এগুলো আর আমি দেখাচ্ছি না, যেগুলো আমাদের দরকার সেগুলো দেখানো হবে এখানে। হ্যাঁ, এই যে দেখেন কি আছে এখানে, ফন্ট উইন্ডোর মধ্যে একটা দেখেন এই যে বক্স আছে, হ্যাঁ বক্সের এই অ্যারোর উপর ক্লিক করলাম, অ্যারোর উপর ক্লিক করার পরে আমি কি করব, ওয়াল বর্ডারে ক্লিক করলাম, কি করব, ওয়াল বর্ডার, তাহলে এই কটা আমার কি হয়ে গেল, বর্ডার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি যদি চান, এই যে দেখেন এখানে তো কোনটা কত পর্যন্ত আমার পেজ, এটা তো আমার বুঝে আসতেছে না, ঠিক না? এইটা বুঝে আসবে কিভাবে, যে আমি চাচ্ছি পেজ লেআউট অনুযায়ী দেখতে, যে আমার একটা পেজ কত দূর পর্যন্ত, তখন আপনি কি করবেন, এই যে বাম পাশে দেখেন কি আছে, এই যে নিচে তিনটা আছে, এটা হলো ওয়েব লেআউট, হ্যাঁ নরমাল নরমাল, এটা হলো পেজ লেআউট, আর এটা হলো কি পেজ ব্রেক প্রিভিউ। আমরা কি করব, পেজ লেআউটে ক্লিক করে দেবো, এই যে দেখেন পেজ লেআউটে ক্লিক করে দিলে এক একটা পেজ অনুযায়ী চলে আসতেছে, আসছে না? আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, পেজ অনুযায়ী যদি দেখতে চাই তাহলে এইভাবে পেজ অনুযায়ী দেখতে পারি। এখন আসেন, আপনার মনে করেন এইখানে আপনি লেখছেন হলো 1, এখানে 2, এখানে 3, এখানে 4, 5, 6, লেখাগুলোকে বড় করি, এই যে এই কয়টা সিলেক্ট করার পরে আমি কি করব, এইখান থেকে সাইজ বাড়ায় দেবো, হ্যাঁ সাইজ বাড়ায় দিলাম 22, সাইজ বাড়ায় কত দিলাম, 22। এখন এই লেখাগুলো এক পাশে চলে গেছে, ঠিক না? এই লেখাগুলোকে যদি আমি মাঝে আনতে চাই তাহলে কি করব, এই যে মাঝে দিয়ে দিলাম, এই যে এইখান থেকে মাঝে দিয়ে দিলাম, তাহলে কি হবে, লেখাটা ভেসে উঠবে। আচ্ছা, এবার আমি এদিকে নিচেও দিয়ে দিই নাম্বারগুলো, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, এবার খেয়াল করেন, আমার এখন হলো কি প্রয়োজন, এই যে 1 আর 2 এর মাঝখানে একটা কলাম প্রয়োজন, 1 আর 2 এর কাজ দেখেন সবাই, 1 আর 2 এর মাঝখানে কি দরকার, একটা কলাম প্রয়োজন। তখন আমি কলামটা নেব কিভাবে, এই জন্য এই যে উপরে আসার পরে গত ক্লাসেও আমরা দেখছি ওয়ার্ডের ক্লাসের মধ্যে, ঠিক আছে না, টেবিলের মধ্যে আমরা দেখছিলাম না যে উপরে গেলে এরকম একটা তীর চিহ্ন আসে। আচ্ছা, উপরে যাওয়ার পরে দেখবেন এরকম একটা তীর চিহ্ন আসছে, তীর চিহ্ন দেওয়ার পরে আমি কি করলাম, কলামটাকে সিলেক্ট করলাম, কলামটাকে কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন আমার কি প্রয়োজন, আমার প্রয়োজন হলো এই যে 1 এবং 2 এর মাঝখানে একটা কলাম নেওয়ার। তাহলে আমি 2 নাম্বার কলামটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আমি দুই ভাবে নিতে পারি, একটা হলো শর্টকাট আর একটা হলো কি ম্যানুয়াল। ম্যানুয়াল কিভাবে করব আগে এটা দেখাই। এটা করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পরে দেখেন কি কি আছে, ইনসার্ট, গত ক্লাসে আমরা দেখছিলাম না। আচ্ছা, ইনসার্টে ক্লিক, এই যে দেখেন একটা বেড়ে গেছে, বাড়ছে না? আচ্ছা, এবার আবার সিলেক্ট করি 3 আর 4 এর মাঝখানে, 3 আর 4 এর মাঝখানে সিলেক্ট করার পরে কি করব, এখন হলো কিবোর্ড শর্টকাট, কিবোর্ড শর্টকাট কি কন্ট্রোল প্লাস, কন্ট্রোল কি দেবেন, প্লাস বাটন দেবেন, এই যে কন্ট্রোল প্লাস দিলাম, এই যে দেখেন একটা বাড়ছে। স্যার একটা খুশি সংবাদ আসছে, হ্যাঁ এখানে আছে আমরা নতুন একটা প্রজেক্ট পাইছি, সেটা আইএলও প্রজেক্ট।
এই প্রজেক্ট থেকে আমাদের 25 জন শিক্ষার্থীকে চাকরি দেওয়া হয় বাংলাদেশের বিভিন্ন জেলায়, কিন্তু যাইতো না। দেখা গেল কারো রাজবাড়ী করছে, মাগুরা করছে, যশোর করছে, এরকম 25 জন স্টুডেন্টকে চাকরি দিয়ে দিবে এই সংস্থা থেকে। স্যালারি ইনশাল্লাহ অনেক থাকে 30-এর উপরে স্যালারি, তো অনেক ভালো স্যালারি। তো যারা করতে ইচ্ছুক চাকরি দেয়, আমি এই কোর্সটা শেষ করে আমি চাকরি করবো, আমাকে আপনাদের সিভি জমা দাও। শর্ত একটাই, যে কোনো জেলায় দিতে পারে, এখানে কোনো কিছু করার নেই। ঠিক আছে, এই সুবিধাটা আসলে আমরা মাত্র 12টা প্রতিষ্ঠান পেয়েছি। সেটা হচ্ছে খুলনা পাইছি, ফরিদপুর স্কিল ডেভেলপমেন্ট আছে সেকেন্ড, তৃতীয়ত আছে মনোহর স্কিল ডেভেলপমেন্ট, শাহজালাল স্কিল, এটা আছে সিলেটে, পি স্কিল এটা ঢাকায়, চট্টগ্রামে একটা আছে, সিরাজগঞ্জে একটা আছে, বরিশালে 2টা আছে, পাবনা একটা আছে, কক্সবাজারে একটা আছে, রাজশাহী একটা আছে। তার মধ্যে আমরা দ্বিতীয়। এই কালকে আইলো দিয়ে দিয়েছি। দ্বিতীয় নম্বর 25 জন। এই দেশের থেকে প্রতিযোগিতা হবে নাকি অন্তর্ভুক্তি? সেটা এই আইএলও প্রজেক্টে আমরা তাদের যারা ইচ্ছুক আছে আমরা তাদেরকেই নিব আইএলও প্রজেক্টে, আমরা তো সবাইকে নেব না। কারণ আমাকে এখানে কি বলছে যে হাতে কলমে হইলে হবে না, মানে খাতায় আর কলমে চাকরি পাইলে হবে না, চাকরি সরজমিনে থাকতে হবে, নাহলে প্রজেক্ট আমরা বাদ। চাকরি আমি দিলাম, লিখে যেমন যেমন দেয়া গেছে, লোক পাইলে না, তাহলে তো হবে না, চাকরি করতে হবে। ঠিক আছে, এটা ভালো একটা সুবিধা দিচ্ছে। আচ্ছা, তাহলে কলম বাড়ানো সবাই শিখছেন। এবার আসেন নিজেরা ডিসকাস পরে করেন, কারণ কথা হলো রেকর্ড চলতেছে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন রো বাড়াবেন। রো বাড়ানোর ক্ষেত্রে একই কথা, এই যে আপনি রোটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে ম্যানুয়াল বাড়াইতে পারেন। ম্যানুয়াল বাড়াইতে পারবেন না, এই যে সিলেক্ট করছি, যে এই সিলেক্ট করার উপরে এসে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ইনসার্ট, হ্যাঁ ইনসার্ট করলে এখন বেড়ে যাবে, এইভাবে বাড়াইতে পারি। অথবা কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস, কন্ট্রোল কি দেবো, প্লাস, এই যে দেখেন একটা বাড়ছে না। আচ্ছা, এই হলো বাড়ানোর জন্য। এবার আসেন আমি যে লেখাগুলো লিখছিলাম সেই লেখাগুলোকে কি করি, এই যে এই লেখাগুলো, সব লেখাগুলোকে যদি এখন আমি কি করতে চাই, মুছে দিতে চাই, তাহলে তখন আমি কি করব বলেন তো একজন? প্রথমে তো সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এখন কি করতে হবে আমার? এখন করতে হবে হলো আমাকে ব্যাক স্পেস দিলে ডিলিট হবে না। কি হবে না? ব্যাক স্পেস দিলে কি হবে না? ডিলিট হবে না। এখন হলো আমাকে ডিলিট বাটন চাপতে হবে। কি চাপতে হবে? ডিলিট বাটন চাপতে হবে। এই যে দেখেন আমি ডিলিট বাটন চাপছি, সব চলে গেছে। আচ্ছা, আমি ব্যাক স্পেস চেপে দেখাই কি হবে। এই যে সবগুলো সিলেক্ট করছিলাম, সিলেক্ট করার পরে ব্যাক স্পেস দিলাম, তাহলে শুধুমাত্র একটা সিলেক্ট, মানে একটা রিমুভ হবে। হ্যাঁ, বাকিগুলো কি হবে না? রিমুভ হবে না। সবগুলো রিমুভ করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? সিলেক্ট করার পরে ডিলিট বাটন চাপতে হবে। কি চাপতে হবে? ডিলিট বাটন। এই যে আমি ডিলিট বাটন চাপলাম। এখন আমি একটা ম্যাজিকের মতো একটা কাজ দেখবো, সেটা হলো কি, এই যে মনে করেন 1 লিখলাম, হ্যাঁ 1 লিখছি। এখন আমি এরকম আপনার সিরিয়াল লেখা লাগবে, মনে করেন আপনার 500 স্টুডেন্ট আছে। কত স্টুডেন্ট আছে? 500 স্টুডেন্ট আছে। এখন আমি 1 লেখার পরে প্রথমে অন্য এক, এই যে এই ঘরে এসে আপনি কি লিখলেন? 1 লিখলেন। 1 লেখার পরে অন্য সেলে আপনি একবার ক্লিক করবেন। এই যে অন্য সেলে একবার ক্লিক করলাম। এবার আবার যে ঘরে 1 লিখছিলাম সেই ঘরে আসলাম। সেই ঘরে আসার পরে একটু বাড়াই দিলাম, বড় করে দিলাম। এই যে দেখেন পাশে নিচের দিকে একটা মানে ফাঁকা চিহ্ন আছে না? দেখা যায়? এই যে দেখেন একটা ফাঁকা চিহ্ন, ছোট্ট একটা ফাঁকা চিহ্ন দেখা যায়। আচ্ছা, এই ফাঁকা চিহ্নের উপরে কার্সার, এমনি কার্সার কি অবস্থায় আছে? প্লাস আইকন আছে কিন্তু সাদা, ঠিক না? আচ্ছা, এবার আমি কি করলাম, এই যে ফাঁকা, হালকা একটু ফাঁকা চিহ্ন, এইখানে আমার কার্সারটা নেওয়ার পর কি হয়ে যায়? কালো প্লাস আইকন আসছে না? এবার আপনি কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে রেখে, কন্ট্রোল বাটন চাপার সাথে সাথে দেখেন উপরে আরেকটা প্লাস আসছে না? কন্ট্রোল বাটন চেপে ধরে রেখে নিচের দিকে ড্র্যাগ করেন। দেখেন এইভাবে যত পর্যন্ত আপনি নেবেন তত পর্যন্ত এরকম সিরিয়াল আসতে থাকবে। মজা না? আচ্ছা, তাহলে আমার সিরিয়াল কি এখন 1 2 ইন্ডিভিজুয়াল লেখার দরকার আছে? হ্যাঁ, কোনো দরকার নাই। আপনি কি করবেন, এইখানে লেখছেন 1 লেখছেন, 1 লেখার পরে অন্য একটা সেলে কি করবেন? অন্য একটা সেলে ক্লিক করবেন, তারপর আবার এই সেলে আসবেন, এসে এই যে
প্লাস আইকন আসবে, প্লাস আইকন আসার পরে কন্ট্রোল বাটন চেপে ধরে রেখে নিচের দিকে ড্র্যাগ করবেন, ঠিক আছে? এই যে এইভাবে করলে আপনার কি হবে, যতগুলো সেল আছে মানে এইভাবে 1 2 করে নাম্বার আসতেই থাকবে, নাম্বার আসতেই থাকবে, হ্যাঁ? আচ্ছা, যত স্টুডেন্ট মনে করেন আপনার যত পর্যন্ত নেওয়ার দরকার ওই পর্যন্ত নিয়ে আপনি ছেড়ে দেবেন, শেষ। এবার আসেন, আমাদের দিনের নাম লেখা লাগে না, দিন, সপ্তাহের নাম। সপ্তাহের নাম কি? স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আমরা কি লিখবো? একটা দিনের নাম লিখবো। এই যে সানডে লিখলাম, মনে করেন সানডে লিখলাম, লেখার পরে অন্য একটা সেলে ক্লিক করলাম, আবার এই সেলে আসবো, সেলে আসার পরে এই যে প্লাস আইকন আসবে, প্লাস আইকন আসার পরে এবার টান দেন, এই যে দেখেন আসছে না সবগুলো? আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন, এই যে এই সেলটার মধ্যে ওয়েডনেসডে লেখা আছে, কিন্তু এইখানে কি হয়েছে, সেলটা বাইরে চলে গেছে, ঠিক আছে না? এখন আমি যদি চাই যে এই লেখাটুকুকে এই সেলের মধ্যেই আনবো, তাহলে আমি দুই ভাবে করতে পারি। একটা হলো এই সেলের উপরে এসে এটা টান দিয়ে কি করব, বড় করব, স্বাভাবিক মানুষজন যেমন করে, হ্যাঁ? আমরা যেহেতু এক্সপার্ট, আমরা যেহেতু স্মার্ট, আমরা কি করব, এই যে এখানে আসবো, এসে এইখানে এসে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবে একসাথে, ওর যতটুকু জায়গার দরকার ও অটোমেটিক নিয়ে নেবে, আমার ওকে দিয়ে দেওয়া লাগবে না যে তুই বাবা এতটুকু জায়গা নে, ওই বলবে যে আমার এতটুকু জায়গার দরকার, আমাকে এতটুকু জায়গা দাও, ঠিক আছে? কি করলাম আবার দেখেন একটু, এই যে উপরে আসবো, উপরে এসে এই যে কার্সার, এই যে এরকম প্লাস আইকন আসবে, প্লাস আইকন আসার পরে মাউসের লেফট বাটন একসাথে ডাবল ক্লিক, একসাথে কি করলাম, ডাবল ক্লিক, ডাবল ক্লিক করার পরে ওর যতখানি জায়গার দরকার ও ততখানি জায়গা নিয়ে নিছে। আমি এটা যদি আপনাদের আরো ভালোভাবে দেখাইতে চাই, মনে করেন অনেক লেখা লিখলাম, লিখছি না অনেক লেখা? আচ্ছা, এই যে দেখেন, এখন প্র্যাকটিস না, প্র্যাকটিস পরে। এই যে এইটার মধ্যে আছে কি হয়ে গেছে, পাশের সেলেও চলে গেছে। এখন আমি যদি চাই যে এক সেলের মধ্যেই দেখাবো, তাহলে কি করবো, এই যে উপরে আসলাম, উপরে এসে কি করবো, মাউসের লেফট বাটন ডাবল ক্লিক, ডাবল ক্লিক করার সাথে সাথে এটা অন্য পেজে চলে গেছে, যাক সমস্যা নাই, কিন্তু আমাদের এই যে আসছে না এক সেলের মধ্যে। আচ্ছা, এইভাবে আমরা কি করতে পারি, আমাদের কাজগুলো কমপ্লিট করতে পারি, অল্প সময়ের মধ্যে আপনার কাজ হবে। এবার মনে করেন আমরা কি লিখবো, মাসের নাম লিখবো। কিসের নাম লিখবো? মাসের নাম। লিখলাম জানুয়ারি, JANUARY, জানুয়ারি বানান, ঠিক আছে না? আচ্ছা, এবার তবে এই ক্ষেত্রে এই যে মানে আসার জন্য, সিরিয়াল ভাবে আসার জন্য বানানগুলো অবশ্যই আপনার কি লাগবে, বানানগুলো ঠিক মতো থাকা লাগবে, হ্যাঁ? বানান ভুল হইলে কিন্তু আসবে না। আচ্ছা, এবার আমি কি করলাম, এই যে নিচের দিকে টান দেই, দেখেন এই যে কোন মাস পর্যন্ত আসছে, পাশে কিন্তু দেখা যায়, পাশে দেখা যায় না? ওই যে আমার দেখেন এখন কোন মাস আছে, আমার আগস্ট। এই যে আমি ক্লিক করে ছেড়ে দিলাম, দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন সব চলে আসছে না? আচ্ছা, এইভাবে হলো কি, আমি এই মানে মাসের নাম, দিনের নাম, মাসের নাম, তারপরে সপ্তাহের দিনের নাম এবং সংখ্যাগুলো লিখতে পারি, সংখ্যাগুলো কি করতে পারি, লিখতে পারি, হ্যাঁ? আচ্ছা, এখন আসেন, তাহলে আমাদের কি গেল, মাসের নাম, দিনের নাম, সংখ্যা এগুলো লেখা গেল। এবার আপনার মনে করেন অনেকগুলো সংখ্যা লেখা আছে, আচ্ছা অনেকগুলো সংখ্যা লেখা আছে। এখন এই সংখ্যাগুলোকে চাচ্ছেন আপনি যোগ করতে, কি করতে, যোগ। আমরা প্রথমে যোগ দিয়ে শুরু করি, যোগ করতে চাইতেছেন, আচ্ছা যোগ করতে চাইলে আমরা কি করতে পারি, দুই ভাবে যোগ করতে পারি। একটা হলো ইন্ডিভিজুয়াল যোগ করা, যেমন সমান সমান চিহ্ন দিলাম। আমরা একটা জিনিস খেয়াল রাখবেন, ওয়ার্ডে কাজ করার ক্ষেত্রে আমাদের একটা কমন বিষয় ছিল, সেটা হলো কি করা, যে কোনো কাজ করি সেটাকে লেখাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, লেখাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, এটা হলো কমন বিষয়। আর এক্সেলের ক্ষেত্রে যখনই আমি কোনো হিসাব করতে যাব, তখন আমাকে কি করতে হবে, শুরুতেই সমান সমান দিতে হবে, কি দিতে হবে, ইকুয়াল টু, হ্যাঁ? এই ইকুয়াল টু আপনাকে অবশ্যই দিতে হবে, শুরুতে প্রথমে সমান সমান দিতে হবে, নাইলে আপনার কোনো হিসাব হবে না। এইগুলো হলো কমন বিষয়, এগুলো কি কমন বিষয়। যেমন এখানে আমি কি দিলাম, সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পরে এখন দরকার মনে করেন আপনার 87 যোগ 55, এইভাবে আপনি কি করতে পারেন, যোগ করতে পারেন। এই যে দেখেন 87 যোগ 55 লিখলাম,
লেখার পরে কি করব, ইন্টার বাটনে ক্লিক করলাম, তাহলে 87 যোগ 55 কত হয়, 142। এই যে দেখেন আমি এখানে কি করছি, কোন সূত্র প্রয়োগ করছি, এই যে ফর্মুলা বারে দেখা যাচ্ছে না, এইখানে দেখা যাচ্ছে কি 142, কিন্তু ফর্মুলা বারে দেখা যাচ্ছে কি আমি কি করছি, কাজটা আমি কি করছি, সমান সমান দিয়ে 87 যোগ 55 করছি। বুঝে আসছে ফর্মুলা বারের কাজকে? আচ্ছা, আরেকভাবে আমরা যোগ করতে পারি, সেটা হলো কি সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পরে মনে করেন আপনার সংখ্যাগুলো লেখা আছে, সংখ্যাগুলো কি আছে, লেখা আছে। এই ক্ষেত্রে এইখানেই করি, সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পরে মনে করেন 98, এই যে দেখেন A3 আসছে, 98 সিলেক্ট করছি, কিন্তু আসছে কি, কেন A3 আসছে, বলতেছে যে আপনি যে ঘরটা সিলেক্ট করছেন সেই ঘরটা হলো সেই সেলটা হলো কি এ কলামের 3 নাম্বার রোতে অবস্থান, সেই কলাম সেই ঘরটা বা সেই সেলটার অবস্থান হলো কোথায়, এ কলামের 3 নাম্বার রোতে, এ কলামের 3 নাম্বার রো। বুঝে আসছে সবাই? এই A3 আসলে A4 আসলে এরকম ঘাবড়ায় যাওয়ার কিছুই নাই যে আমি সিলেক্ট করলাম 98 না আসে এটা আসলো কেন। এটা হলো কি করছে, তার অ্যাড্রেসকে সিলেক্ট করছে, এটা হলো কি করছে, অ্যাড্রেসকে সিলেক্ট করছে। এবার আমরা যোগ চিহ্ন দিলাম, যোগ, এবার মনে করেন কি করবো 58, এই যে দেখেন A2 আসছে। হ্যাঁ আচ্ছা, আপনি ক্লাস দেখেন, আমি সরাই দেবো, হ্যাঁ ক্লাসটা একটু দেখেন। A3 যোগ A2 মানে কি 98 যোগ 78, হ্যাঁ দেওয়ার পরে আমরা কি করব, ইন্টার বাটনে ক্লিক করলাম, দেখেন এই দুইটার কি চলে আসছে, যোগফল চলে আসছে, যোগফল কি চলে আসছে। এইভাবে আমরা কি করতে পারি, যোগ করতে পারি। আরেকটা যোগ হলো, মনে করেন আপনার অনেকগুলো সংখ্যা লেখা আছে, এই সবগুলো সংখ্যাকে আমরা একসাথে যদি যোগ করতে চাই তখন আমরা কি করি, একটা সূত্র প্রয়োগ করি, কি করি, একটা সূত্র প্রয়োগ করি। সূত্রটা হলো কি সাম, সমান সমান দেবেন, সমান দেওয়ার পরে আচ্ছা সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পরে কি লিখবো, সাম, SUM, সাম লেখার পরে ফার্স্ট ব্র্যাকেটের ওপেন করলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এবার এবার আপনি কি করবেন, যতগুলো সংখ্যা আপনি যোগ করতে চান, এই যে মনে করেন এই সবগুলো সংখ্যা আমি কি করলাম, আটকায় দিলাম ব্র্যাকেটের মধ্যে, হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে সবগুলো সংখ্যাকে আটকে দিয়ে, এই যে দেখেন এখানে বলতেছে A1 থেকে C6 পর্যন্ত আপনি কি করছেন, আটকাইছেন, ঠিক আছে। আচ্ছা, আটকে দেওয়ার পরে এবার আমি কি করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এই যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পরে এবার কি করব, ইন্টার বাটনে ক্লিক করলাম, দেখেন এই সবগুলো সংখ্যার যোগফল হলো কত, 97, সবগুলো সংখ্যার যোগফল হলো কি 797। এই যে দেখেন এখানে 797 দেখাচ্ছে, কিন্তু এই ফর্মুলা বারে দেখাচ্ছে আমি কোন সূত্র প্রয়োগ করছি, কোন সূত্র প্রয়োগ করছি এটা দেখা যায় কোথায়, ফর্মুলা বারে। এবার আসেন, তাহলে আমাদের যোগ শেষ হলো। বিয়োগ, বিয়োগ করার ক্ষেত্রে আমরা কি করি, বিয়োগ মনে করেন সমান সমান দেবেন, বিয়োগ তো স্বাভাবিকভাবে কি হয়, ম্যানুয়াল ভাবেই করতে হয়, ঠিক না। আমি মনে করেন 87 থেকে -5 দিলাম, 87 - 5 ইন্টার দিলাম 82, অথবা আপনি কি করবেন, সমান সমান দেবেন, সমান সমান দেওয়ার পরে আপনার এই 98 থেকে আমি কি করলাম -78, বিয়োগফল কত, 20, বিয়োগফল কত 20। বুঝে আসতেছে সবার? না বুঝে আসলে বলবেন যে স্যার বুঝতেছি না। আচ্ছা, এবার দেখেন তাহলে এইটা কোনো মানে একসাথে অনেকগুলো সংখ্যা বিয়োগ করার কোনো সূত্র নাই, একসাথে অনেকগুলো সংখ্যা বিয়োগ করার কোনো কি নাই, সূত্র নাই। এবার আসেন গুণ করার ক্ষেত্রে, সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পরে আচ্ছা একটা জিনিস মজার দেখবেন, এবার কি মজার জিনিস হলো, এই যে আমরা এই এদিকে কাজ করতেছি না, আমরা কি করছিলাম, এই তিনটা সেলকে এই পর্যন্ত সিলেক্ট করছিলাম, ঠিক আছে না, এই পর্যন্ত সিলেক্ট করছিলাম না। এখন এই তিনটা সেলের মধ্যে যখনই আমি কোনো কি লিখতেছি, কোনো সংখ্যা লিখতেছি, তখনই কি হচ্ছে, এখানে সেটা যোগ চলে আসতেছে। কেন, যে আমি এই তিনটা সেলকে সিলেক্ট করে রাখছি, এর মধ্যে এখন যাই কিছু লিখবো সেটা যোগফল এখানে চলে আসবে। এইটাই হলো কি এক্সেল এর সুবিধা, এক্সেল এর কি সুবিধা, অর্থাৎ আপনি এই সেলগুলো সিলেক্ট করার পরে একবার সূত্র প্রয়োগ করছেন, এরপরে আপনি ওইখানে পরিবর্তন করলে অটোমেটিক কি হবে, আপনি যেখানে সূত্র প্রয়োগ করছেন সেইখানে অটোমেটিক পরিবর্তন হবে, ঠিক আছে। এই দেখেন আমি এখানে 55 লিখলাম, এখানে আছে কত, এখন 899, আমি ইন্টার দেই, এই যে দেখেন 994 হয়ে গেছে, হয়েছে না। আচ্ছা, এইভাবে কি হয়, পরিবর্তন হয়, এইভাবে কি হয়, পরিবর্তন হয়। এই যে এখানে আমি মনে করেন 20 আছে না, 20 কে কেটে দেই,
20 কে কেটে দিলাম, এই যে দেখেন এখানে কমে গেছে, কমছে না? আচ্ছা, এইভাবে হলো এক্সেল কাজ করে। আচ্ছা, এবার আমি গুণ করি। এই সেলের মধ্যে এখন কিছু লিখলে সেটা এখানে আসবে না, কেন বলেন তো একজন? কেন আসবে না বলেন তো? আমরা এই তিনটা কলামকে সিলেক্ট করছিলাম, এই 4 নাম্বার এই যে ডি এর কলাম, এই ডি কলাম আমি কি করি নাই, সিলেক্ট করি নাই। এই কারণে এখানে এটা লিখলে, এখানে লিখলে কিছু আসবে না। আমি লিখলাম হলো, মনে করেন লেখি 58 গুণ কত, লিখলাম 45। এই যে এটা কি চলে আসছে, এই যে গুণফল চলে আসছে, ঠিক আছে। কিন্তু এইখানে দেখেন কোনো পরিবর্তন হয় নাই, হয়েছে? কিন্তু এই কাজটাই যদি এই সেলের মধ্যে করি আমি, সমান সমান দিলাম 58 গুণ কত দিচ্ছিলাম 48, এই যে দেখেন, এবার দেখেন এই জায়গায় পরিবর্তন হয়েছে, হয়েছে না? কেন? যে আমি এই কলামটাকে সিলেক্ট করে সেই সময় কাজ করছিলাম, যোগ করছিলাম, সূত্র প্রয়োগ করছিলাম। আচ্ছা, অথবা আমি গুণ আরেকভাবে করতে পারি, সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পরে কি করব, এই যে এই সেলটাকে সিলেক্ট করলাম, গুণ কোন এটা দিলাম, ইন্টার দিলাম। এই যে এইভাবে আমি কি করতে পারি, গুণ করতে পারি। এবার ভাগ আসেন, ভাগের ক্ষেত্রেও একই নিয়ম। এই যে এখানে সিলেক্ট করলাম, সমান সমান দিলাম, মনে করেন আপনি কোন সংখ্যা থেকে ভাগ করবেন, এই সংখ্যাটা লিখে দিলাম, ভাগ চিহ্ন দিলাম, ভাগ চিহ্ন দেওয়ার পরে কি করব, কয়জনের মধ্যে ভাগ করবেন, মনে করেন 958 টাকা আমি কি করব, 4 জনের মধ্যে ভাগ করব, ঠিক আছে। দিয়ে দিলাম 4 জন লিখে ভাগ, এই যে হয়ে গেছে। আচ্ছা, এইভাবে কি হবে, আমাদের কাজ হবে। অথবা কি করব, সমান সমান দেব, আমি যে সংখ্যাটা, এই যে এই সংখ্যাটাকেই আমি সিলেক্ট করি না, এই সংখ্যাটা ভাগ হলো কয়জনের মধ্যে, 2 জনের মধ্যে, দিলাম ইন্টার। আচ্ছা, এইটা নেবে না। আচ্ছা, সমান সমান দেই, সমান সমান দেওয়ার পরে আমি কি করলাম, এইটাকে সিলেক্ট করলাম, ভাগ হলো 2, এই যে দেখেন পরিবর্তন হয়েছে। আচ্ছা, এইভাবে আমাদের কি হয়, যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো হয়। যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ বুঝতে কারো সমস্যা আছে, অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলতে পারেন যে আমি বুঝি নাই। আচ্ছা, যেহেতু যোগ বিয়োগ গুণ ভাগ বুঝে আসছে, এইগুলোকে আমি কি করি, এখন রিমুভ করে দিই, রিমুভ করে দিলাম। এবার আসেন, আমাদেরকে শেখার মধ্যে আমাদের এখন কি আছে, শেখার মধ্যে আমাদের আছে হলো, হ্যাঁ হ্যাঁ করবো, এগুলোই করবো এখন। আচ্ছা, এবার আসেন আমরা কি করব, তাহলে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ গেল। এখন আমরা বের করব হলো এভারেজ। কি জিনিস? এভারেজ। এভারেজ কি, মনে করেন আপনি এই যে কয়টা সংখ্যা লেখছেন, এই সংখ্যাগুলোর এভারেজ কত, এভারেজে গড়ে সে কত পাইছে, এভারেজ মানে কি, গড়, গড়ে সে কত পাইছে, এটা যদি আপনি বের করতে চান, তখন আপনি কি করবেন, এই যে এখানে সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পরে আমরা একটা সূত্র প্রয়োগ করব, কি করব, সূত্র প্রয়োগ করব, সেটার নাম হলো এভারেজ। এই যে AVE, এই যে দেখেন নিচে চলে আসছে এভারেজ, এই যে এভারেজ লিখলাম, এভারেজ লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এবার কোন সংখ্যাগুলোর মধ্যে আপনি কি করতে চাচ্ছেন, গড় বের করতে চাচ্ছেন, সেই সংখ্যাগুলোকে সিলেক্ট করে দেন। এই যে আমি সেই সংখ্যাগুলোকে কি করলাম, সিলেক্ট করে দিলাম। সেই সংখ্যাগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এবার আমি কি করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করার পরে ইন্টার বাটনে ক্লিক করলাম। তাহলে এভারেজে কত পাইছে সে, 79, ঠিক আছে। এবার দেখেন এইখানে আরেকটা বিষয় শেখার আছে, সেটা হলো কি, দশমিকের পরে আমরা স্বাভাবিকভাবে কয় সংখ্যা রাখি, 2 সংখ্যা রাখি। দশমিকের পরে যদি একাধিক সংখ্যা থাকে, মানে 2 সংখ্যার বেশি থাকে, অথবা দশমিকের পরে যদি আপনি সংখ্যা আনতে চান, তখন আপনি আনবেন কিভাবে, আনার জন্য এই যে এই সেলটাকে সিলেক্ট করলাম, অথবা সবগুলো সেলকেও আমি সিলেক্ট করতে পারি, আমি ইন্ডিভিজুয়াল এই সেলটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে দেখেন নাম্বার একটা উইন্ডো আছে না, নাম্বার উইন্ডো, এই নাম্বার উইন্ডোর এইখানে দেখেন আছে কি, এই যে ইনক্রিজ ডিসক্রিজ, ডিসক্রিজ করলে কি হবে, কমবে, দশমিকের পরে সংখ্যা কি হবে, কমবে। আর ইনক্রিজ করলে কি হবে, দশমিকের পরে সংখ্যা বাড়বে। আমি এই যে কমাই দিলাম, এই যে দেখেন 3 সংখ্যা ছিল, কয় সংখ্যা হয়ে গেছে, 2 সংখ্যা হয়ে গেছে। ইনক্রিজ করি, দেখেন বাড়বে, বাড়তেছে না? আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, দশমিকের পরে সংখ্যাকে ইনক্রিজ ডিসক্রিজ করতে পারি। বুঝে আসছে সবার? আচ্ছা, এটা গেল এভারেজ। এভারেজের পরে এখন আমাদের বের করার মতো কি আছে বলেন তো একজন?
আচ্ছা, এই যে যে আমরা এইগুলো বের করছি, মানে যেগুলো বের করছি, এইগুলোর মধ্যে থেকে মানে যে সংখ্যাগুলো লিখছি, এই সংখ্যাগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, এটা যদি আমরা বের করতে চাই, তখন আমরা কি করব, সমান সমান দেব। সমান সমান দেওয়ার পরে আমরা কি লিখতে পারি, ম্যাক্স। ম্যাক্স মানে কি সর্বোচ্চ, ঠিক আছে। আচ্ছা, এই যে ম্যাক্স লিখলাম, ম্যাক্স লেখার পরে এবার যে কয়টা সেলের মধ্যে থেকে আপনি বের করতে চান যে সবচেয়ে বড় কোনটা, এটা আমি এই যে এখানে সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন এই পর্যন্ত সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমি কি করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এই যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তার মানে এই যে যে আমরা সংখ্যাগুলো লিখছি এর মধ্যে সবচেয়ে বড় হলো কোনটা, 4290। এর চাইতে বড় কোনটা আছে দেখেন তো, নাই। এরপরে সবচেয়ে ছোট সংখ্যা যদি আমি বের করতে চাই, তখন আমি কি করব, এই যে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কি দেব, সমান সমান দেব। সমান সমান দেওয়ার পরে কি লিখবো, মিনিমাম, MIN, মিনিমাম। হ্যাঁ, আচ্ছা, লেখার পরে আমি কি করব, ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিলাম। ফার্স্ট ব্র্যাকেট ওপেন দেওয়ার পরে কোন সেলগুলোর মধ্যে থেকে আপনি মিনিমাম সংখ্যা বের করতে চান, সেই সেলগুলো কি করবেন, আপনি সিলেক্ট করে দিবেন। এই যে আমি সেলগুলোকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এবার আমি কি করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। এই যে সবচেয়ে ছোট হলো কি এখানে 55। সবচেয়ে ছোট হলো কত, 55। 55 চাইতে ছোট কোনো কিছু নাই। এবার আসেন, আমরা মনে করেন পাওয়ার শিখছি না আমরা, 8 এর পাওয়ার কত, 64। 8 এর পাওয়ার কত, 64 না। আচ্ছা, এই যে পাওয়ার কিভাবে বের করে, তাহলে আমরা এখানে মনে করেন সমান সমান দেব। সমান সমান দেওয়ার পরে লিখবো হলো কি পাওয়ার, POWER, পাওয়ার। পাওয়ার লেখার পরে আমরা এখন কি করব, এই যে দেখেন নিচে বলতেছে পাওয়ার, নাম্বার দিয়ে কমা দেন, পাওয়ার দেন। তাহলে আমরা মনে করেন 8 দিলাম, কমা দেব, কমা। যদি আমরা পাওয়ার বের করতে চাই তাহলে কি দেব, 2 দেব। আর যদি ঘন বের করতে চাই তখন কি দেব, 3 দেব। আমি আপাতত পাওয়ার বের করে দেখাচ্ছি, পরে আবার 3 ঘন বের করে দেখাবো, কিউব বের করে দেখাবো, এজন্য 2 দিলাম। 2 দেওয়ার পরে কি করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। এই যে দেখেন 64 হয়ে গেছে। এটারই যদি আমি কি করি, ঘন বের করি, তাহলে এই যে 2 এর জায়গায় কি দেব, 3 দেব। দেওয়ার পরে এই যে দেখেন হয়েছে। আচ্ছা, এবার আসেন বর্গমূল। বর্গমূল মানে কি, মনে করেন একটা সংখ্যার মূল, আমরা জানি যে মূল মৌলিক কিছু সংখ্যা আছে, মৌলিক কিছু সংখ্যা আছে না, এইগুলো যারা 9, 10 এ পড়ছে সবাই জানে। এগুলো 9, 10 এ ভালোভাবেই পড়ানো হয়েছে বীজগণিতের অঙ্কের সময়, যে মৌলিক কিছু সংখ্যা আছে। এই মানে সংখ্যার মূল সংখ্যা কোনটা, এই যে 512 একটা মূল সংখ্যা আছে, ঠিক ঠিক আছে না। 9 এর একটা মূল সংখ্যা আছে, 9 এর মূল সংখ্যা কি, 3। 9 এর মূল সংখ্যা কি, 3। এরকম মৌলিক সংখ্যা কিভাবে বের করে, তাহলে মৌলিক সংখ্যা বের করার জন্য আমরা কি করব, সমান সমান দেব। সমান সমান দেওয়ার পরে লিখবো হলো কি, একটা সূত্র লিখবো, স্কট, SQRT, স্কট। লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট কে দিলাম, ক্লোজ দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিলাম। এবার কোন সংখ্যার আপনি কি করতে চাচ্ছেন, মূল সংখ্যা বের করতে চাচ্ছেন, মৌলিক সংখ্যা বের করতে চাচ্ছেন, সেই সংখ্যাটা লিখবেন। আমি বোঝানোর সুবিধার্থে 9 লিখলাম। হ্যাঁ, এই যে 9 লিখে কি করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করার পরে কি দেই, এন্টার দেই। এই যে 9 এর মূল সংখ্যা কি, 3। আমি যদি এই জায়গা কি করি, 9 এর পরিবর্তে অন্য কোনো কিছু লিখি, মনে করেন 512 লিখে দিলাম, 512। দেখি কি হয়। তাহলে 512 এর মৌলিক সংখ্যা হলো কত, 22.62। বুঝে আসছে সবার? আচ্ছা, এইভাবে হলো আমাদের কি করে, এক্সেল কাজ করে। এই হলো এক্সেলে একেবারে বেসিক কিছু ধারণা, যেটা না জানলেই না। এতটুকু সবাই আজকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে।